আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিযান। গল্প পাঠে আমি জয়ন্তী। স্টিলের গ্লাসটা সশব্দে পড়ে গেল হাত থেকে। নড়ে চড়ে ভীত চোখে তাকালো শেফালির পানে, তারপর পড়ে যাওয়া গ্লাসের দিকে তাকালো। তখনই একটা বিড়াল মিয়াও বলে সামনে দিয়ে দৌড় দিল। ভয় আত্মা কেঁপে উঠল নওশাদের। সে খেয়াল করলো তার গলা শুকিয়ে এসেছে আর ঘামছে। শেফালি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। উপস্থিত সবাই তার দিকেই তাকিয়ে। আফতাব বললেন, শরবতে বিষ? কে বলল তোকে? শেফালি কাচুমাচু করে সামনে এসে দাঁড়ালো। বড় কর্তা, আমি কুসুমরে দেখছি বিষ মিশাইতে। দেখছেন ভাই, আপনার মেয়ে এখনই আমাদের মারার পরিকল্পনা সেরে ফেলেছে। শেফালি না বললে তো আমরা শরবত খেয়েই মরে যেতাম। আখের কথাটা আফতাবকে উদ্দেশ্য করে বলে। এতে চুপ থাকে আফতাব। কিছুক্ষণ পর ভেবে বলে, সত্যিই তো শরবতে বিষ মেশানো আছে। শেফালি চটপট উত্তর দিল, আমি নিজ চোখে দেখছি। পরি আফার কথায় কুসুম তো এই কাম করছে। আফার যেই রাগ, কথা না শুনলে আমাকে মাইরা ফেলাইতে পারে। কি করমু কন? তুই এখন যা। বড় কর্তা, আমি আপনাকে কইছি আফা যেন না জানে, তাইলে আমারে জানে মাইরা ফেলাইব। আচ্ছা বলবো না, তুই যা। আর পরি যা করে সব এসে আমাদের বলবি। শেফালি মাথা নেড়ে চলে গেল। আফতাবের মুখ গম্ভীর। সে একজন রক্ষীকে দিয়ে শায়েরের কাছে খবর পাঠালো, ভাই তাড়াতাড়ি পরির একটা ব্যবস্থা না করলে হবে না। ভুলটা আমারই হয়েছে। সেদিন সোনালীকে না মারলে এসব হতো না, পরিও এত ভয়ানক হয়ে উঠত না। কিন্তু ভাই, সোনালী তো আপনাকে মারতে চাইতো। তাহলে আজ পরি আর সোনালী এক হয়ে আমাদের আক্রমণ করত। আফতাবের মাথা কাজ করছে না। সত্য লুকানো খুবই কঠিন। 10 হাত মাটির নিচেও যদি সত্যকে লুকিয়ে রাখা হয়, একদিন না একদিন সবার সামনে আসবেই। সে চেয়েছিল নিজের সব অপকর্ম লুকিয়ে রাখতে, কিন্তু লুকোতে পারে না। সর্বপ্রথম জানতে পারে মালা। তখন সোনালী 2 বছরের শিশু। স্বামীর অপকর্মের কথা জানতে পেরে ভেঙে পড়েন তিনি। অনুরোধ করে আফতাব যেন এই অপকর্ম থেকে ফিরে আসে। কিন্তু খারাপ মানুষের ভালো হওয়া কি সহজ? যেখানে আফতাবের পূর্বপুরুষদের রক্তে মিশে আছে খারাপ কাজ। আফতাবও পারেনি ফিরে আসতে। তাকে কালো ব্যবসা শিখিয়েছিলেন তার দাদা। ছোট থেকেই হাতে ধরে ধরে সব শেখাতেন। ছোট বয়সেই নর্তকীদের সামনে হাজির করাতো। তখন থেকেই লালসা আফতাবের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তবে পরিবার পরিচালনার জন্য বিয়ে করতে হয় তাকে। মালার সৌন্দর্য দেখেই আফতাব মুগ্ধ হয়েছিল। তারপর বিয়ে। ভালোই কাটছিল সব, কিন্তু যখন মালা সব জেনে গেল, তখনই আফতাবের অবহেলা দেখতে পেল মালা। একে একে মুখোশ উন্মোচন হলো সবার। তখন মালার পাশে দাঁড়িয়েছিল আবেরজান। তিনি মালাকে সব বিপদ থেকে রক্ষা করেছেন, কিন্তু কেউই প্রতিবাদ করেনি। বহু বছর পর সোনালী বাবার অন্যায়ের প্রতিবাদ করে। বাবা হলেও সে অপরাধী, শাস্তি তার প্রাপ্য। তবুও সে বাবাকে বারণ করে, ফিরে আসতে বলে এসব অপকর্ম থেকে। আফতাবের কোনো হেলদোল নেই। তবুও সোনালী চুপ ছিল। কিন্তু আফতাব যখন রাখালের সাথে তার সম্পর্ক জানতে পেরে রাখালের দিকে হাত বাড়ায়, তখন সোনালী হুমকি দেয় আফতাবকে যে সে সব সত্য সবাইকে বলে দেবে। মূলত সোনালী রাখালের সাথে আগে পুলিশের কাছে যেতে চেয়েছিল, তারপর ওরা পালিয়ে যেত। কিন্তু বিপত্তি ঘটে যায় পথেই। এখন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করছে পরি। কিন্তু পরি সোনালীর থেকেও ভয়ানক। রক্ত যেন ওর নেশা। শায়ের আসতেই সবার দৃষ্টি সেদিকে গেল। আফতাব বললেন, তোমার কথা রাখা কঠিন শায়ের। পরি আজ আমাদের মারতে চেয়েছিল, এখন তুমিই বলো কি করবে? শক্ত কণ্ঠে শায়ের জবাব দিল, আমার পরিজনের কিছু করতে আপনারা পারবেন না যতক্ষণ আমার দেহে প্রাণ আছে। তাহলে আমরা মরব নাকি?
আল্লাহ যেভাবে যার মৃত্যু লিখেছেন তার মৃত্যু সেভাবেই হবে। এতে ঘাবড়ানোর কি আছে? নিজেদের রক্ষা করতে শিখুন। তোমার যুক্তি তোমার কাছেই রাখো শায়ের। আমরা আর বসে থাকবো না, দেখি পরীকে তুমি কিভাবে বাঁচাও। আফতাব উঠে চলে গেল। শায়ের কিছু না বলে বৈঠকে নিজের বরাদ্দ ঘরটাতে চলে গেল। তার একটুও ভালো লাগছে না। কাল সারা রাত সে ঘুমোতে পারেনি। পরীকে ছাড়া এই প্রথম রাত তার। শ্বাস রুদ্ধকর লাগছে ওর। কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। সকাল থেকে তাই শায়ের চুপচাপ ছিল। বুকের তৃষ্ণা বাড়ছে। পরীকে একবার সে চোখ ভরে দেখতে চায়। খোদা যেন ওর কথাই শুনেছে। শেফালি এসে বলে গেছে পরী তাকে অন্দরে যেতে বলেছে। দেরি করে না শায়ের, বহুক্ষণের তৃষ্ণা মেটাতে ছুটে যায় অন্দরে। পরীর ঘরে গিয়ে হাঁপাতে লাগলো সে। শায়েরকে দেখে পরী পালঙ্ক থেকে নেমে পড়ল। সম্মুখীন হলো স্বামীর। এক রাতেই কেমন শুকিয়ে গেছে শায়ের। পরী এটা হঠাৎই আবিষ্কার করে। আলতো করে গালে হাত বুলায় শায়েরের। চোখের পলক ফেলে না শায়ের। পরী বলল, আমার খুব ঘুম পাচ্ছে মালি সাহেব, আপনার বুকে একটু জায়গা দিবেন? কাল রাতে ঘুমোতে পারিনি। করুণ কণ্ঠ পরীর। শায়ের আরো কাছে এগিয়ে আসে পরীর। আপনি চোখ বন্ধ রাখবেন পরীজান, আপনাকে মন ভরে দেখব। কেন জানি আপনার চোখের দিকে তাকালে নিজেকে আরো বড় অপরাধী মনে হয়। তাই করে পরী। আর শায়ের তার পরিজানকে চোখ ভরে দেখে। এ দেখার শেষ নেই। চক্ষু মোদন করার ইচ্ছে নেই শায়েরের। পরীর কপালে গাঢ় চুম্বন করে সে। পরী চোখ মেলে তাকায়। আপনি এত নিষ্ঠুর কেন হলেন? কেন এত পাপ করলেন? কি দরকার ছিল? একটু ভালো হলে কি হতো? যুদ্ধ তো হতো না, রক্তারক্তিও হতো না। তাহলে আপনি এমন হলেন কেন? আর যদি খারাপই হতেন তাহলে আমাকে কেন এত ভালোবাসলেন? আমি কি আপনাকে কলঙ্কিত করলাম পরিজান? কথা বলে না পরী। শায়ের আবারও বলে, আপনি চাঁদ আর আমি কলঙ্ক। কলঙ্ক ছাড়া চাঁদ যেমন অসুন্দর, তেমনি আমি ছাড়া আপনিও বেমানান। শেহরান নামক কলঙ্ক পরিজানের গায়ে আজীবন থাকবে। শায়েরের বুকে মাথা রাখে পরী। কাল বিলম্ব না করে শক্ত করে পরীকে জড়িয়ে ধরে সে। বলে, আপনার আমার ভালোবাসা হয়তো কোনো ইতিহাস গড়বে না পরিজান। পৃথিবীর কেউ জানবে না আমি আপনাকে কতটা ভালোবাসি। তবে এই ভালোবাসা এক মুহূর্তের জন্য ভুলতে পারবেন না। আমি কেন আপনাকে চেয়েও শাস্তি দিতে পারছি না? কেন বারবার আপনার কাছে আসতে ইচ্ছে করে? এর জবাব শায়েরও জানে না। সে গভীর আলিঙ্গনে ব্যস্ত তার পরিজানকে। সারা রাত্রি দুজনেই বিনা নিদ্রায় পার করেছে। এখন কাছাকাছি হয়ে দুজনেই একটুখানি শান্তির নিদ্রায় যেতে চায়। তাই শায়ের পরীকে নিজ বক্ষে নিয়ে শুয়ে পড়ল। রূপালী রন্ধনশালায় গিয়ে দেখল মালা খাবার বাড়ছে জেসমিনের জন্য। আজ কতদিন হলো সে বিছানায় পড়ে আছে। নড়াচড়া করতে পারে না। পুরো শরীর প্রচণ্ড ব্যথা। একটু নড়লেই ব্যথায় কাতরায়। এই কষ্ট দেখতে পারে না রূপালী, তাই জেসমিনের ঘরে সে যায় না। মালা খাবার নিয়ে চলে যেতেই রূপালী কুসুমকে বলে, আজকের কাজটা ঠিকমতো করেছিস কুসুম? হ আপা, পড়ি আপা যাই কইছে তাই করছি। ঠিক আছে, অন্দর থেকে তুই বের হবি না। শেফালি কোথায়? পরের কাম করতে গেছে। আমার মনে হয় ওরা শেফালিকে বিশ্বাস করেছে, তবে এই বিশ্বাস আরো জোরালো করতে হবে। পরী কি নিজের ঘরে? কুসুম মাথা নাড়ে। রূপালী পরীর ঘরে যায়, কিন্তু ওদের দুজনকে একসাথে ঘুমাতে দেখে বের হয়ে আসে। মনে মনে হাসে রূপালী। পরী শায়েরকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু ওর জীবনটা ভিন্ন পর্যায়ে দাঁড়িয়েছে। সিরাজ ওর সাথে বেইমানি করেছে, তা সে মালার কাছ থেকেই জেনেছে। সব জানার পর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনটা। তবে রূপালী নিজেকে সামলে নিয়েছে। পরীকে দেখে শক্ত হতে শিখেছে সে। অনেক ধোঁকা খেয়েছে, আর পারছে না। এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর।
এবার চুপ থাকলে অন্যায় হবে ভেবেই রূপালী রুখে দাঁড়িয়েছে। ওদের প্রথম পরিকল্পনা হলো সবার বিশ্বাস অর্জন করবে শেফালি, তারপর পরবর্তী পরিকল্পনা করবে। সেই অনুযায়ী শেফালি ওদের গিয়ে বলেছে যে রূপালী সিরাজের সম্পর্কে সব জেনে গেছে, আর সিরাজকে সে শীঘ্রই হত্যা করবে এবং সেটা খুব তাড়াতাড়ি করবে। ওনারা সবাই যেন সতর্ক হয়ে যায়। এই কথা শুনে সিরাজ সহ সবাই সতর্ক হয়ে গেল। পরীর জন্য অন্দরে ঢুকতে পারছে না কেউ, শুধু শায়েরকেই পরী ঢুকতে দিচ্ছে। কিন্তু শায়ের তো ওদের কথা শুনবে না, এজন্য আফতাব বেশ চিন্তায় আছে। শায়ের ওনার কথা শুনলে এতদিনে পরীকে শেষ করে দিত, কিন্তু এখন সব উল্টো হয়ে গেল। নওশাদ ভয় জড়সড় হয়ে বসে আছে, কাউকেই সে বিশ্বাস করতে পারছে না। কারণটা তার পঙ্গুত্ব। এর আগে যখন সে সুস্থ ছিল তখন এত ভয় ওর করেনি, এখন অনেক বেশি ভয় করছে ওর। এমন সময় শেফালি ওর সামনে এলো, এক গ্লাস পানি ওর দিকে এগিয়ে দিয়ে বলল, পানি নেন ভাই, দেখা মনে হইতাছে আপনি ভয় পাইতাছেন। নওশাদ ছো মেরে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে দিল। সত্যি তার খুব ভয় লাগছে। আমি একখান কথা কই ভাই, পরি আফা আফনেরে আগে মারবো কইছে। কথাটা নওশাদের ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। সে কপালের ঘাম মুছতে লাগলো। আপনি যদি বাঁচতে চান তো পরি আফারে আগে মারেন, তাইলেই হইব। আমি আপনারে সাহায্য করমু আপারে মারার। বাঁচার তাড়নায় সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সে বলল, কিভাবে সাহায্য করবি তুই? আমি কমু না, আগে আপনি কন, আমারে মারবেন না, তাইলেই কমু। রাগান্বিত হলো নওশাদ। তুই বল, আমি তোকে বাঁচাবো, শুধু তাই না অনেক টাকাও দেব। শেফালি এমন ভান করলো যেন সে ভীষণ খুশি। তাইলে তো আরো ভালা। শুনেন তাইলে, আপনি আমারে ঘুমের ওষুধ আইনা দেন, পরিয়া পারে খাওয়াইয়া দিমুনে। আফা আমারে মেলা বিশ্বাস করে। তারপর রাইতে আপনি অন্দরে যাইয়া আপারে মাইরা ফেলাবেন। তো একটা কথা কই, আপনার আমার কথা কাউরে কইবেন না, তাইলে এক কান দুই কান কইরা পরিয়া পর কানে চইলা যাইব। আর আপনি যদি কাজটা করতে পারেন তাইলে বড় কর্তা খুব খুশি হইব। ঠিক বলেছিস তুই, কাউকে বলা যাবে না, তাহলে শায়েরের কানেও কথাটা চলে যেতে পারে। আচ্ছা, তোকে আমি ঘুমের ওষুধ এনে দেব। নিজের কথা শেষ করে চলে গেল শেফালি। মনে মনে হাসলো, কারণ নওশাদ ওর জালে ফেসে গেছে। এখন শুধু অন্দরে আসার পালা। সে দৌড়ে গিয়ে পরীকে সব বলে দিল। পরী হেসে বলে, শিকার ফাঁদের দিকেই এগোচ্ছে, এখন শুধু ফাঁদে পড়ার পালা। নওশাদ শেফালিকে ঘুমের ঔষধ এনে দিল। সন্ধ্যার পর শেফালি নওশাদকে জানালো যে সে পরীকে ঔষধ খাইয়ে দিয়েছে, রূপালীকেও খাইয়ে দিয়েছে, যাতে সে টের না পায়। শেফালির বুদ্ধির তারিফ করল নওশাদ। রাত যখন গভীর হয় তখন সবার চোখের আড়ালে নওশাদ টোকা দিল অন্দরের দরজায়। শেফালি যেন ওর অপেক্ষাতেই ছিল। দরজা খুলে তাড়াতাড়ি নওশাদকে ভেতরে ঢোকালো। নওশাদ তার লাঠির সাহায্যে দোতলায় উঠতে লাগলো। শেফালি সোনালির ঘরটা দেখিয়ে বলছে ওখানেই পড়ে থাকে, তাই নওশাদ সেদিকেই যাচ্ছে। শেফালি নওশাদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আইজ তোর এমন মরণ হইব যা তুই চিন্তাও করস নাই। একজন নারী যোদ্ধার সাজ যেমন হয় ঠিক তেমন করেই সেজেছে পরী। চোখে গাঢ় কাজলে ঢেকে ফেলেছে আর মুখটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে। আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি করলো নিজেকে। তারপর পালঙ্কের নিচ থেকে ধারালো সেই তলোয়ারখানা টেনে বের করলো। ঘুরিয়ে ফিরিয়ে তা দেখতে লাগলো বারংবার। ঠিক সেই মুহূর্তে কুসুম খবর দিল শিকার চলে এসেছে বাঘিনীর গুহায়। মুচকি হেসে পড়ে সোনালির ঘরের দিকে পা বাড়ালো। নওশাদ নিজের খোঁড়া পা নিয়ে আস্তে আস্তে সোনালির ঘরে ঢুকে পড়ল। বিছানায় সে কাউকে শুয়ে থাকতে দেখে নিঃশব্দে হাসে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, বাঁচার জন্য মানুষ কত কিছুই না করে পরি, আমাকে বাঁচতে হলে তোমাকে যে মরতে হবে।
ছুরিটা নিয়ে পালঙ্কের দিকে এগিয়ে গেল নওশাদ। ইচ্ছে মতো ছুরি চালালো শুয়ে থাকা ব্যক্তির শরীরে। নওশাদ ভাবছে, নিশ্চয়ই পরীর শরীর এতক্ষণে ক্ষত বিক্ষত হয়ে গেছে, অন্ধকারে কিছুই দেখতে পারছে না। সে নিজেই নিজেকে শুধালো, রক্ত ছিটকে আসছে না কেন? তুই রক্ত দেখতে চাস? আমি তোকে আজ রক্ত দেখাবো। তোর শরীরে যত রক্ত আছে আজ তুই সব দেখবি। নওশাদ ফিরে তাকায়। কুসুম হারিকেনের আঁচটা বাড়িয়ে দিতেই পরীর বদনখানা স্পষ্ট হয়ে ওঠে। রক্তিমা কালো অশ্রুতে টলমল চোখ দেখে নওশাদের আত্মা যেন বেরিয়ে গেল। সে চিৎকার দিতে চাইল মুহূর্তেই, কিন্তু ভারী কিছু মাথায় পড়ায় চোখ বন্ধ হয়ে এলো যেন। তবে সম্পূর্ণ জ্ঞান সে হারালো না। মেঝেতে বসে পড়ল সে। আঘাতটা পেছন থেকে রূপালী করেছে। সে এতক্ষণ এই ঘরেই লুকিয়েছিল। নওশাদ যাকে পরী ভেবে আঘাত করেছে তা বালিশ ছিল, যা চাদরে ঢাকা ছিল। রূপালী রুষ্টচিত্ত কণ্ঠে বলল, ওর গলার আওয়াজ বন্ধ কর কুসুম। তৎক্ষণাৎ শেফালির আগমন ঘটে। সে বলে, ওর আওয়াজ আমি বন্ধ করতাছি। নওশাদ অবাক হয়ে গেল, কিন্তু কথা বলার আগেই কুসুম ওর হাত দুটো পিছমোড়া করে ধরে। নিজেকে ছাড়ানোর সেই শক্তিটুকুও কেড়ে নিয়েছে রূপালী, তাই নড়তে পারছে না। শেফালি হাতের গামছাটা নওশাদের মুখে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু নওশাদ মুখ খুলছে না। শেষে উপায়ন্তর না পেয়ে নাক টিপে ধরে। শ্বাস নিতে পারে না নওশাদ, তাই শ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই শেফালি ওর মুখে গামছা ঢুকিয়ে দেয়। নওশাদের লাঠি দিয়ে গুঁতো মেরে মেরে অর্ধেক গামছা গলা দিয়ে নামিয়ে দিল সে। পরী এগিয়ে এসে একটা চেয়ার আনলো। ওরা ধরে নওশাদকে চেয়ারের সাথে হাত পা বেঁধে ফেলে। ছোটাছুটি করছে নওশাদ, কিন্তু পারছে না। পরী তলোয়ার হাতে নিয়ে নওশাদের মুখোমুখি বসে। তলোয়ার দেখে ভয় পেয়ে নওশাদের আত্মা যেন বেরিয়ে আসছিল। পরী বলে, তোর চোখে আমি ভয় দেখতে পাচ্ছি। আমার এতে খুব আনন্দ হচ্ছে। আরো ভয় পাবি তুই। এত কথা বলিস না পরী, ওকে শেষ করে দে। পরী ঘাড় কাত করে নওশাদের দিকে তাকিয়ে বলল, এত সহজে? তাহলে তো আসল মজাটাই মাটি হয়ে যাবে। পরী একটানে নওশাদের মুখ থেকে গামছা বের করে আনলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে নওশাদের। তৃষ্ণায় পানি পানি করতে লাগলো। গামছা মুখে থাকায় দম প্রায় বেরিয়েই আসছিল। পরে জিজ্ঞাসা করলো, পানি খাবি? মাথা নাড়ে নওশাদ। কুসুমকে ইশারা করতে সে একটা ছোট বাটি নিয়ে আসে। পরী বাটিটা দেখিয়ে বলে, পানি তো নেই। তোর মতো পিশাচের তৃষ্ণায় পানিও মুখ ফিরিয়ে নেয়। এখন কি করবি? একটু ভাবলো পরী। হাতের তলোয়ার মেঝেতে রেখে কোমরে গোজা ছোট্ট ছুরিটা বের করে। পরপর 3-4টে দাগ কেটে দেয় নওশাদের হাতে। ব্যথায় নওশাদ আর্তনাদ করে উঠলেও মুখ দিয়ে শব্দ বের হলো না। ওর হাত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে, আর পরী তা বাটিতে সংগ্রহ করছে। কিছুটা রক্ত নিয়ে সে নওশাদের মুখের সামনে ধরে বলে, নে, তোর পিপাসা মেটা। এবার নওশাদ তার বাকশক্তি কিছুটা ফিরে পেল। রক্ত দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমাকে ছেড়ে দাও পরী, আমি অনেক দূরে চলে যাব। আমার আপাকে ছেড়েছিস তোরা? আপাও তো অনেক দূরে যেতে চেয়েছিল, ছেড়েছিস কি? নওশাদের গাল দুটো চেপে ধরে রক্ত ওর মুখে ঢেলে দিল পরী। সাথে সাথেই বমি করে দিল নওশাদ। এটা দেখে কুসুম আর শেফালিরও বমি পেল। মুখে কাপড় দিয়ে বমি আটকালো ওরা। পরী তাতেও ক্ষান্ত হলো না। বাকি রক্তটুকু আবারও মুখে ঢেলে দিল। এবারও তা ফেলে দিল নওশাদ। এই হাত দিয়ে আমার আপাকে স্পর্শ করেছিলি, তাই না? বলতে বলতেই নওশাদের তর্জনী আঙ্গুলটা কেটে নিল পরী। এবার চিৎকার করে উঠল নওশাদ, কিন্তু ওর চিৎকার কারো কানে পৌঁছয় না। তার আগেই পরী আবারও ওর মুখে গামছা ঢুকিয়ে দিয়েছে। কুসুম আর শেফালি মৃদু চিৎকার করে উঠল। ভয় কাঁপতে লাগলো দুজনেই। পরী যে এতটা ভয়ানক হয়ে উঠবে তা ওরা চিন্তাও করেনি। ওরা দুজন বাইরে চলে যেতে চাইলে পরী বলে ওঠে, কোথায় যাচ্ছিস তোরা? এখানেই থাক, ওর যন্ত্রণা তোদের দেখতে হবে। কুসুম ভয় ভয় বলে,
আম- আমার ডর করতেছে আপা, আমি যাই, আর এখানে থাকতে পারবো না। বলতে বলতে কুসুম দৌড়ে চলে গেল। ওর দেখা দেখি শেফালিও পালালো। বাকি আছে রূপালী। ওর ভয় লাগলেও শক্ত চোখে সবটা দেখছে। ও বলল, আমি দেখতে চাই পরি, আমার আবার হত্যাকারীদের শাস্তি কেমন তা আমি নিজ চোখে দেখতে চাই। ভয় আমি পাবো না। পরি মুখোশের আড়ালে হাসে। তারপর ছুরি দিয়ে নওশাদের পরনের শার্টটা কেটে খুলে ফেলে। বুকে ছুরি চালিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। ওর কলিজাটা আজ কিছুটা ঠান্ডা হয়েছে। নওশাদের বুকের ক্ষতটা বেশ গাঢ়, ফলে রক্তের বন্যা বয়ে গেল মুহূর্তেই। রূপালী খানিকটা শুকনো মরিচের গুঁড়া সেখানে লাগিয়ে দিতেই ছটফট করে ওঠে নওশাদ। গলাকাটা মুরগির মতো ছোটাছুটি করছে সে। এর থেকে বুঝি আর কোনো যন্ত্রণা বেশি হয় না। পরিপ্রশান্তির স্বরে বলে, সারা শরীরের যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু বুকের যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন নওশাদ। আজ তোকে আমি ভয়ানক মৃত্যু দেব। তুই হাত জোর করে ক্ষমা চাওয়ার সময়ও পাবি না। তোকে আমি জীবিত দাফন করব। জানাজাও তোর হবে না। সুশীলের লাশ তো তোরা পেয়েছিলে, কিন্তু তোর লাশ কেউ পাবে না। ব্যথায় ভয়ে কাঁপছে নওশাদ। শরীরে জ্বলন হলেও নড়ার শক্তি নেই। এরই মধ্যে পরি ওর আরেকটা আঙ্গুল কেটে নিল। এবার আর রূপালী থাকতে পারে না। অনেক সাহস দেখালেও আর সাহসে কুলায় না ওর, তাই ঘর থেকে বেরিয়ে গেল। পরি রূপালীকে বাধা দিল না, শুধু বলে কুসুম আর শেফালি যেন গরম পানি দিয়ে যায়। পরি নওশাদের দিকে তাকিয়ে বলে, দেখ, মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের। তুই চিন্তা করিস না, তোর দাফন খুব ভালো করেই হবে। তোকে গোসল করাবো, আগরবাতি জ্বলবে, গোলাপ জল দেওয়া হবে, কবর খোঁড়া হবে, কিন্তু তোকে 3.5 হাত জায়গা দেওয়া হবে না। তুই তো মানুষের মধ্যেই পড়স না, তাহলে তোকে মানুষের মতো দাফন করাটা উচিত হবে না। নওশাদ গোঙাচ্ছে। দেখে মনে হচ্ছে সে কিছু বলছে। পরি নওশাদের আরেকটু কাছে এগিয়ে যেয়ে তা শোনার চেষ্টা করে। আমাকে তাড়াতাড়ি মেরে ফেল পরি, আমার আর সহ্য হচ্ছে না। ভাঙা ভাঙা গলায় নওশাদ বলছে। কুসুম আর শেফালি তখন গরম পানির পাতিল নিয়ে ঘরে এলো। পরি ওদের দেখে বলল, তুই কি নওশাদের একটা আঙ্গুল কাটবি কুসুম? মুখে না বলে মাথা নেড়ে না বলে কুসুম। ভয় সে এখনো কাঁপছে। শেফালিকেও একই কথা জিজ্ঞাসা করে পরি, সেও না বলে দেয়। ওদের ভয় দেখাতে ভীষণ ভালো লাগছে। সে বলে, গোসল করানোর পর কিন্তু ওর গায়ে আর হাত দেওয়া যাবে না। না থাক আপা, আমরা এখন কি করবো? গোসল করা। কুসুম পাতিলের সব পানি নওশাদের গায়ে ঢেলে দিল। পানি এতটাই গরম ছিল যে সাথে সাথে ফোসকা পড়ে গেল নওশাদের শরীরে। শেফালি আগরবাতি জ্বালিয়ে ঘরে গোলাপ জল ছিটিয়ে দিল। পরি নাক টেনে গোলাপ জলের সুগন্ধিটা নিল। খুব ভালো লাগছে ওর। ওরা 3 জন ঘর ত্যাগ করে নওশাদকে একা রেখে। উঠোনের এক কোনায় খড়ের গাদা সরিয়ে সেখানে গর্ত খুঁড়ছে। পরিও সাথে যোগ দিয়েছে। 3 জন নারী মিলে কবর খুঁড়ছে। কবর বললে ভুল হবে, গর্ত খুঁড়ছে। রূপালী পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় সেখানে মালা চলে আসে। ওদের গর্ত খুঁড়তে দেখে বলেন, কি করস পরি? সবাই এইখানে কেন? পরি কোদাল ফেলে সোজা হয়ে দাঁড়ালো। লাফ দিয়ে উপরে এসে বলে, আপনি ঘরে যান আম্মা, পিকুলের কাছে যান। নওশাদরে ধইরা আনছোস তাই না? হ্যাঁ। তোর বাপ জানি এইসব কবে জানতে না পারে, তাইলে কিন্তু হ্যাঁ খারাপ কিছু করব। পরি অবাক হলো মায়ের কথায়। তবে সে বুঝতে পারলো মালা ওকে সমর্থন করছে। মালা এতদিনে এটা বেশ বুঝেছে যে সে যতই বলুক না কেন পরি তার সিদ্ধান্ত বদলাবে না। এখন মালা সাবধান করা ছাড়া আর কিছুই করতে পারবে না। তাই মালা চলে গেল। মাটি মেখে 3 জন বড় একটা গর্ত খুঁড়ল। তারপর সোনালীর ঘরে যায়। পরি নওশাদকে ভালো করে দেখে। এখনো বেঁচে আছে। শরীরের অনেক রক্ত বের হয়ে গেছে, যার ফলে নেতিয়ে পড়েছে। ওর প্রতিটা নিঃশ্বাস এখন শেষ নিঃশ্বাসের প্রহর গুনছে। বড় একটা চাদরে শুয়ে সেটা ধরে 4 জন মিলে নওশাদকে গর্তের কাছে নিয়ে এলো।
নওশাদ তখনও নিভু নিভু দৃষ্টিতে ওদের দেখছে আর মনে মনে প্রাণ ভিক্ষা চাইছে। তারপর জীবিত পুঁতে ফেলে নওশাদকে। মাটির নিচে শ্বাস নেওয়া যায় না, সেখানে অক্সিজেনও পৌঁছায় না। কাজ শেষ করে পরিকল্পনার দিকে এগোয়। মধ্যপ্রহরের কিছুটা সময় পর যখন পুরো গ্রাম ঘুমোনো, এমনকি ঝিঝি পোকাগুলো ঘুমিয়ে পড়েছে, তখন শুধু আকাশের চাঁদখানা জেগে আছে, পুরো গ্রামটাতে নজর বুলাচ্ছে। তবে কিছু না দেখলেও নওশাদের শেষ পরিণতি গাছের ফাঁক দিয়ে ঠিকই দেখেছে। সম্পূর্ণ কালো রঙের শাড়ি গায়ে জড়িয়েছে পরি। গোসল সেরে শরীর মুছেনি, এমনকি মাথাও না। পরনের শাড়িটা অর্ধেক ভিজে আছে। সেই অবস্থাতেই ঘরে গেল পরি। সেখানে শায়ের ওর জন্য অপেক্ষা করছে। পরি তাকে খবর পাঠিয়েছে। এমতাবস্থায় পরীকে দেখে বেশ ঘাবড়ে গেল শায়ের, তবে কথা বলল না। পরীর এমন সৌন্দর্য শায়েরকে আটকে দিল। হাসল পরি, যা শায়েরের কাছে ভয়ঙ্কর লাগলো। নিজের শীতল হাতটা শায়েরের গালে রাখে পরি, যার দরুন হালকা কেঁপে ওঠে সে। তা দেখে আবারও হাসে পরি। দ্বিতীয় হাত অপর গালে রেখে টেনে তাকে নিচু করে। তারপর পায়ের পাতা উঁচু করে চুম্বন করে স্বামীর কপালে। আদুরে গলায় বলে, আমি ছাড়া অন্য কোনো নারীকে ছুঁয়েছেন কখনো? জীবনে দুজন নারীকে আমি গভীরভাবে ছুঁয়েছি, তার মধ্যে আপনি দ্বিতীয়। প্রথমত আমি আমার মাকে ছুঁয়েছি, আর দ্বিতীয়ত আপনাকে। আর কোনো নারীকে চোখ দিয়েও স্পর্শ করিনি। এই জন্যই কি আপনার স্পর্শে জাদু আছে, যার জন্য আমি এতটা উতলা হয়ে উঠি? আপনার শরীর অনেক ঠান্ডা, কাঁথাটা গায়ে জড়িয়ে বসুন, না হলে জ্বর আসবে। পরীর হাত ধরে ওকে পালঙ্কে বসায় শায়ের। কাঁথাটা গায়ে জড়িয়ে দিয়ে বলে, আপনি দিন দিন আরো অদ্ভুত আচরণ করছেন। এরকম করলে আপনার শরীর খারাপ করবে। জবাব না দিয়ে পরি শায়েরকেও টেনে নিল কাঁথার ভেতরে। শায়েরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। ভীষণ শান্তি লাগছে পরির। শায়ের বলে উঠল, আপনি ভালোবাসা বিশ্বাস করেন? শুধু আপনার ভালোবাসাই বিশ্বাস করি, বাকি সব মিথ্যা। সম্পানের ভালোবাসা কিন্তু মিথ্যে ছিল না পরিজান। ও সত্যিই বিন্দুকে ভালোবাসতো। শুধু আপনাকে মারতে চেয়েছিল বলে কি ওর ভালোবাসা মিথ্যা? পরি মাথা তুলে শান্ত চাহনিতে শায়েরের দিকে তাকালো। শায়ের নিজেও পরির দিকে তাকিয়ে আছে। স্বামীর চোখের দিকে তাকিয়ে তার মনের অভিব্যক্ত পড়ার বৃথা চেষ্টা করছে পরি। তা উপলব্ধি করতে পারে শায়ের। সে বলে, সম্পান কিন্তু খারাপ হয়ে জন্ম নেয়নি পরিজান, তাকে খারাপ বানানো হয়েছে। টাকা এমন একটা বস্তু যার নেশায় ধনী গরিব সবাই পড়ে, এবং এই নেশায় সম্পান আর আমার মতো শত পুরুষ খারাপ কাজে লিপ্ত হয়, আর ধনীরা পাপ করেও সকলের আড়ালে থেকে যায়। আপনার বাবা বেছে বেছে তাদেরকেই নিজের দলে টানে যাদের পরিবারে খুবই অভাব। খেয়ে পড়ে বাঁচা মুশকিল, কেননা একমাত্র তারাই বোঝে টাকার কতটা মূল্য। তারা পরিবারের সবাইকে খুশি রাখতে সব কিছু করতে রাজি থাকে। সম্পান, সিরাজ আর আমি, এই তিনজনই আপনার বাবার শিকার মাত্র। কিন্তু আমার বুদ্ধিমত্তা সম্পর্কে আপনার বাবার বিন্দুমাত্র ধারণা নেই। নিজেকে অনেক চতুর মনে করে আপনার বাবা, কিন্তু শেষে সে নিজের জালে নিজেই ফেসেছে। যারা যারা আপনার বাবার কর্মচারী ছিল তাদের কোনো না কোনোভাবে হত্যা করেছেন আপনার বাবা, কারণ আপনার বাবার সব অপকর্মের সাক্ষী ছিল তারা। আমাকেও একদিন মেরে ফেলতেন, কিন্তু পারেনি। কেন জানেন? কারণ আপনার বাবার কুকীর্তির সব প্রমাণ আমার কাছে আছে। আমি যদি মারা যাই তাহলে সব প্রমাণ পুলিশের হাতে চলে যাবে। এজন্যই আপনার বাবা আমাকে বাঁচিয়ে রেখেছেন আর সম্পানকে মেরে ফেলেছেন। সিরাজকে বাঁচিয়ে রেখেছে কারণ ও আপনার বাবার মতোই নির্দয়। টাকার বিনিময়ও সব করতে পারে, এজন্য আপনার বোনকেও ফাঁসিয়েছে। শুধুমাত্র টাকার জন্য মানুষ ভুলে যায় সে একজন মানুষ।
শায়ের দম ফেলে পরীর দিকে তাকালো। পরে এখনো শায়ের বুকেই মাথা রেখে আছে। শায়ের বলল, আপনি কি শুনছেন পরিজান? শুনছি। আপনিও তো টাকার জন্য খুন করেছেন। ভুল পরিজান, টাকার জন্য আমি সব করলেও খুন করিনি। আমি প্রথম খুন করি পালককে। পরি মাথা তুলে তাকালো শায়ের দিকে। কেন খুন করলেন তা সম্পূর্ণটা এখনো আপনি আমাকে বললেন না। আজ অন্তত বলুন। পরি অসহায়ের মতো তাকিয়ে আছে। শায়ের আবারও বলতে শুরু করে, পালকের কোনো দোষ নেই, অন্তত আপনার দৃষ্টি থেকে। পালকের ধর্ম ভিন্ন, তা কি আপনি জানেন? তবুও সে আমাকে পেতে চেয়েছিল। এতে আমি ওর কোনো দোষ দেখি না। মানুষ জাতি বড়ই অদ্ভুত পরিজান। কখন কার দৃষ্টিতে কে আটকে যায় তা বলা মুশকিল। সেজন্যই পালক আমাতে আটকে ছিল। আমি পালককে হত্যা করতাম না, কিন্তু শেষে সে সব কিছু জেনে গেল। শুধু তাই নয়, সে আমাকে হুমকি দিল যে সে আপনাকে সব বলে দিবে। যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে চুপ থাকবে। সুযোগের সদ্ব্যবহার? তবে তার দোষ আমি দেখি না। ভালোবাসা পেতে আমি নিজেই খুন করেছি, আর সে তো হুমকি দিয়েছে মাত্র। তখন কানাইকে নিয়ে ঝামেলা চলছিল, তার মধ্যে পালক চলে আসে। মাথা কাজ করছিল না, তাই ওর মুখ বন্ধ করার জন্য মেরে দিয়েছি। তারপর আরো 5 জনকে মেরেছি আমি। 4 জন ছিল বিন্দুর ধর্ষণকারী। মেয়েদের সম্মান না করলেও অসম্মান করি না আমি। রম্পানো। ওই দিন বিন্দুকে মারার কোনো পরিকল্পনা ছিল না। সম্পানকে প্রথমে আপনার বিরুদ্ধে নেওয়া হয়েছিল, কিন্তু সে আপনার আর বিন্দুর ভালোবাসা দেখে মুগ্ধ। এ থেকে আমি বুঝতে পারলাম, নারীর ভালোবাসা হিংস্র মানবকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। সম্পান নিজ থেকে আপনার বাবার কাজ ছাড়তে চেয়েছিল, কিন্তু আপনার বাবা আপনাকে মারার পর তাকে যেতে বলেছিল, কিন্তু সম্পান তা নাকচ করে দেয়। তারপর বিন্দুকে মারার হুমকি দেন আপনার বাবা। নিজের ভালোবাসা বাঁচাতে সম্পান আমার মতো ভালোবাসা কেড়ে নিতে চাইল, কিন্তু সে জানতো আমি আপনাকে ভালোবাসি। আমাকে পরিকল্পনা করেই যাত্রা দেখতে পাঠানো হয় রাতে, যাতে আমি কিছু জানতে না পারি। তবে সেদিন সম্পান ওখানে গিয়ে আমাকে খবরটা দেয়। আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে সব শেষ। সম্পান নিজের ভালোবাসাকে ওইভাবে দেখতে পারেনি, তাই 6 জনের মধ্যে 2 জনকে ওখানেই মেরে দেয়, আর বাকি 4 জনকে আমি মারি। বিন্দু যদি বেঁচে থাকতো তাহলে সম্পানের বধূ হয়ে আজ ওর ঘরেই থাকতো। কিন্তু বিধাতার কি লিখন, 2 জনকেই তিনি টেনে নিয়েছে। আমি আর সম্পান হিংস্রতাকে জিততে দেইনি পরিজান, ভালোবাসাকে জয়ী করেছি। ভালোবেসে ওরা 2 জন প্রাণ দিয়েছে, আর আমরা 2 জন একসাথে রয়েছি। আর নাইমকে কেন মিথ্যা আসামি বানালেন? মিথ্যা আসামি তাকে বানিয়েছে নওশাদ। আপনার বিয়ের ভাঙার সব পরিকল্পনা নওশাদের ছিল। আমি জানতাম আপনাকে আমি শেখরের মতো করে সুখী রাখতে পারবো না, তাই আপনার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মাঝপথে জানতে পারলাম যে বিয়েটা ভেঙে দেওয়া হয়েছিল। তারপর আপনার বাবা পরিকল্পনা করে আপনাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেবে, আর গ্রামের লোকেরা ভাববে বিয়ে ভাঙার কষ্টে আপনি আত্মহত্যা করেছেন। আমি তা হতে দেইনি। আপনার বাবাকে বলেছি আমি আপনাকে বিয়ে করব এবং আমার গ্রামে নিয়ে গিয়ে হত্যা করব। কিন্তু বিশ্বাস করুন পরিজান, আমি আপনার সাথে সুখে থাকতে চেয়েছি শুধু, কিন্তু সেই সুখটাও ওরা কেড়ে নিল। আমি মানছি আমি পাপ করেছি। কথাগুলো শেষ করে পরীর দিকে তাকালো শায়ের। চোখ দিয়ে পানি ঝরছে পরীর। সে মুচকি হেসে বলে, আমি জীবনে অনেক পাপ করেছি, কিন্তু পুণ্য করেছি আপনাকে ভালোবেসে। এর চেয়ে পবিত্রতা বুঝি দুনিয়াতে নেই। এই জন্যই তো এত ভালোবাসা আমার কপালে সইল না মালি সাহেব। যুদ্ধে নামতে হয়েছে আমাদের, সেখানে আপনি আমাদের শত্রুপক্ষ। শত্রুপক্ষ যে আপনাকে ভীষণ ভালোবাসে। তলোয়ারের আঘাতে নয়, শত্রুর ভালোবাসায় আপনার দম বন্ধ হয়ে আসবে পরিজান।
আমি যে এই যুদ্ধে প্রাণ হারাবো মালি সাহেব, তখন আপনি কি করবেন? আপনাকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা আমি করব। আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে, আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন। এই প্রথম শায়ের পরীর কথার জবাব দিতে পারল না। সে তার দৃষ্টি নিবদ্ধ করে রাখল পরিজানের পানে। পরী দেখতে পেল ক্ষত বিক্ষত চোখ দুটো। ওই চোখে কত ভালোবাসা দেখেছে সে, আর আজ ওই চোখ জোড়া সে নিমেষেই রক্তাক্ত করে দিয়েছে। আচমকা পরীকে শক্ত বাঁধনে আবদ্ধ করে শায়ের, বলে ওঠে, আপনাকে এভাবেই ধরে রাখবো আমি পরিজান। আপনি চাইলেও কোথাও যেতে পারবেন না। আচ্ছা চলুন না, আমরা ফিরে যাই আমাদের গ্রামে, আমরা ভালো থাকব। কিন্তু আমার মা বোন ভালো থাকবে না, ওদের শেষ করে দেবে এই জঘন্য লোকগুলো। সবাইকে নিয়ে যাব আমরা, তাহলেই তো হবে। এসব বাদ দিন, আমি আপনাকে একটু কাছে পেতে চাই, এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাই। পরী আঁকড়ে ধরে তার স্বামীকে। শায়ের আজ নিজে থেকে সব সত্য স্বীকার করেছে, অথচ পরীর রাগ হচ্ছে না, কারণ সে নওশাদের বিনাশ করতে পেরেছে। তাই আজকে সে খুশি থাকবে। এই মধুরতম রাতটা শায়েরকে দিবে, ভালোবাসার স্নিগ্ধ পরশ একে দিবে। তাই তো সে এত রাতে স্বামীকে তলব করে এনেছে। সকাল হতেই ঘুম ভাঙে শায়েরের, কিন্তু তার এই মুহূর্তে উঠতে ইচ্ছে করছে না একদমই। পরীর উষ্ণ আলিঙ্গনে তার আরও থাকতে ইচ্ছে করছে, কিন্তু সেই ইচ্ছে ভঙ্গ করে পরী উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা শাড়ি বের করে কলপারের দিকে এগোলো। কিছুক্ষণ বাদে শায়েরও নিচে গেল, কিন্তু উঠোনে আসতেই সে দেখতে পেল শেফালি আর কুসুম গোবর দিয়ে উঠোনটা লেপছে। বিষয়টা শায়েরের সন্দেহজনক মনে হলো, কিন্তু সে কিছু জিজ্ঞাসা করল না, কারণ আর কিছুক্ষণ বাদে তাকে অন্দর ত্যাগ করতে হবে। এটা পরীর হুকুম, তাই সে বিনা বাক্যে প্রস্থান করে। বেলা 10টা বাজতেই ডাক পড়ল নওশাদের। তাকে বৈঠক ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্দরে নওশাদ যাবে না, এটা সবাই শতভাগ নিশ্চিত। তবে গেল কোথায়? সবাইকে খুঁজতে পাঠালো আফতাব, কিন্তু নওশাদের হদিশ পাওয়া গেল না। আখির তাতে ক্ষেপে গিয়ে বলে, নিশ্চয়ই পরী কিছু করছে ভাই, সেই নওশাদকে গুম করছে, নইলে রাতারাতি ছেলেটা উধাও হয় কিভাবে? সত্যি যদি পরী কিছু করে থাকে তাহলে আজকেই ওর শেষ দিন। শায়েরের কোনো কথাই আমি শুনবো না, এতে যা হয় হোক। আফতাব তার দলবল নিয়ে অন্দরের দিকে পা বাড়ায়, কিন্তু দরজা পর্যন্ত যেতেই শায়ের বাধা হয়ে দাঁড়ায়। আফতাব ক্ষিপ্ত কণ্ঠে বলে, সামনে থেকে সরে যাও শায়ের, আজ পরী বাঁচবে না, তুমি যা ইচ্ছে করতে পারো। পরিজান কিছু করেনি, সে জানে না নওশাদ কোথায়। তুমি এতটা নিশ্চিত হলে কিভাবে? কাল সারাদিন নওশাদ আমাদের চোখের সামনেই ছিল, এমনকি রাতে আমার সামনে দিয়েই নিজের ঘরে গেল। ঘুমানোর পর হয়তো পরী ওকে ধরে নিয়ে গেছে। না, কারণ কাল রাতে আমি পরিজানের সাথে ছিলাম। তুমি ছিলে পরীর কাছে? কেন গিয়েছিলে? সবার দিকে তাকিয়ে মৃদু হাসে শায়ের। রাগান্বিত হয়ে বোকা একটা প্রশ্ন করে ফেলেছে সে। শায়ের আবারও সবার দিকে চোখ বুলিয়ে বলে, আপনি বড়ই নির্লজ্জ। একজন স্বামী তার স্ত্রীর কাছে কেন যায় সেটা কি আপনাকে বুঝিয়ে বলতে হবে জমিদার মশাই? আচ্ছা বাদ দিলাম আমার কথা, আপনি নিজ স্ত্রীকে ফেলে পরনারীর কাছে কেন যেতেন সেটা কি আমি একবারও জিজ্ঞাসা করেছি? শায়েরের কথা পুরোপুরি না শুনে রক্ষীরা সব চলে গেছে। এই মুহূর্তে শুধু আখির আর আফতাব দাঁড়িয়ে। শায়েরের কথা শুনে বিড়ম্বনায় পড়ল আফতাব। ভাইকে কিছু বলতে না দেখে আখির বলে উঠল, তুমি মুখে মুখে তর্ক করো খুব। তুমি জানো কাদের সামনে দাঁড়িয়ে আছো তুমি? আমি মস্তিষ্কহীনদের সামনে দাঁড়িয়ে আছি। কেন এ কথা বলছি জানেন? কারণ আপনাদের কৃতজ্ঞতা বোধ নেই। যারা আপনাদের সাহায্য করে তাদেরকেই মেরে ফেলেন আপনারা।
তাহলে আপনাদের তো মস্তিষ্কহীন বলা উচিত, তাই না? বিপরীতে আখির পাল্টা জবাব দিল না। শায়ের আবারও বলল, পরিজনের দিকে নজর বুলাবেন না বলে দিলাম, না হলে ফল খারাপ হবে। চলে গেল শাহের। ক্ষোভে ফেটে পড়ল দুই ভাই। তাদের সমস্ত পরিকল্পনা সব শায়ের নষ্ট করে দিচ্ছে বারংবার। আফতাব নিচু স্বরে বলল, সিরাজকে খবর দে, শায়েরকে আগে সরাতে হবে, তারপর পরীকে সরাবো। পুলিশকে হাতের মুঠোয় নিতে আমার সময় লাগবে না, আগে একটা আপদ সরাই, তারপর আরেকটা সরাবো। কথাটা শেফালির কর্ণগোচর হয়ে গেল। সে দৌড়ে গিয়ে পরীকে খবর দিল, ওর বাবার সব পরিকল্পনা জানিয়ে দিল। পরি চুপ থেকে সব শুনল, তারপর বেশ শান্তভাবেই নিজ ঘরে চলে গেল। শেফালি বুঝল যে ঝড় আসতে চলেছে। পরি চুপ থাকা মানেই ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ বাদে পরি ঘর থেকে বের হয়ে আসে। শেফালিকে বলে, তোরা তৈরি থাক, পরবর্তী শিকার সিরাজ। সময়কাল 2008। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে মুস্কান। দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে উঠে দাঁড়ায়। চোখের চশমাটা খুলে খাতাটা আগের জায়গায় রেখে কক্ষ ত্যাগ করে রান্নাঘরে আসে। শোভন এসে মায়ের কাছে আবদার করে সে নুডলস খাবে, তাই সে চুলায় গরম পানি করতে দিল। অপর চুলাতে চা বসিয়ে দিল। আগে নুডলস রান্না করবে, তারপর চা বানিয়ে ছেলের কাছে নিয়ে এলো। একটু ফুসরাত পেল না সে। কলিং বেলের শব্দে সে আবার সেদিকে গেল। দরজা খুলে দেখতে পেল ঘরমাক্ত ক্লান্ত পুরুষটিকে। হাতের অ্যাপ্রনটা মুস্কানের হাতে দিয়ে পুরুষটি ঘরে ঢোকে। বাথরুম থেকে পরিপাটি হয়ে বের হতেই মুস্কান প্রশ্ন ছড়ে, নূরনগর গ্রামটিকে তুমি চেনো নাইম? সচকিতে তাকালো নাইম। কেন বলো তো? গত সপ্তাহে আমি একটা ইন্টারভিউ নিতে জমিদার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা ঘরে একটা খাতা পেলাম, সেটাই আজ সময় করে পড়েছিলাম। ঘাবড়ালো নাইম। চোখ লুকানোর চেষ্টা করলো মুস্কানের থেকে। সেটা বুঝতে পেরে মুস্কান নাইমের হাত ধরে টেনে তার পাশে বসলো। ক্লান্ত তুমি, এই বাহানা দিও না। আমাকে বলো, জমিদার কন্যা পরী এখন কোথায়? আর তার স্বামী শেহরান শায়েরই বা কোথায়? কি হয়েছিল তার পরিবারের? আমি জানি না মুস্কান। জানতাম তুমি মিথ্যে বলবে। নাইম, তুমি সব জানো। ওই খাতায় সর্বশেষ পরী তোমার নাম লিখেছে। তুমি কি সব বলবে, নাকি কাল আমার নিউজ পেপারে আমি পরীর লেখাটা পাবলিশ করব? এটা করো না মুস্কান, পরীর নিষেধাজ্ঞা আছে। তাহলে সব বলো আমাকে। তোমাকে সব শায়ের বলতে পারবে। পরী একমাত্র শায়েরকেই সব সত্য বলার অনুমতি দিয়েছে। সে এখন কোথায়? তার সাথে দেখা করব কিভাবে? নাইম চুপ করে রইল কিছুক্ষণ। দেখে মনে হলো সে অনিচ্ছুক কথাটা বলতে। অতঃপর নীরবতা ভেঙে সে বলে, আর 3 দিন পর তার ফাঁসি হবে। নির্বাক হয়ে গেল মুস্কান। সে কি সত্যি শুনছে, নাকি তার শ্রবণ শক্তি লোপ পেয়েছে? 3 দিন পর শায়েরের ফাঁসি? এত কিছু কিভাবে হলো? এর মধ্যে হয়তো কোনো সত্য লুকোনো আছে। সে জিজ্ঞাসা করে, কি বলছো তুমি নাইম? সত্যিই তার ফাঁসি? কিন্তু কেন? তুমি সব প্রশ্ন তাকে করলেই পাবে। আমি সব জানলেও আমার হাত পা বাঁধা। শেহরান ভালোবাসে পরীকে, আর সেই শেহরানের ফাঁসি হবে। কোথাও ভুল হচ্ছে নাইম। তুমি তো সব জানতে, তাহলে তুমি কেন কিছু করলে না? আমার জানা নেই শেহরান কেমন ভালোবাসে পরীকে। কথাটাতে মিশে আছে হিংসা, যা বুঝতে বেগ পেতে হলো না মুস্কানের। তবে এই হিংসার কারণটা কি? নাইমের পুরুষালী মনে কেন এই হিংসার সৃষ্টি? তুমি না জানলেও আমি বুঝতে পারছি। নাইম, মেয়েটার চেহারা ঝলসে গিয়েছিল আগুনে। তারপরও শেহরানের ভালোবাসা একটুও কমেনি। সৌন্দর্য তার কাছে কোনো কিছুই না, মানুষটাই সব। আমি যেটুকু জানতে পেরেছি এতে বেশ বুঝতে পারছি পরী আর শেহরানের সাথে অতীতে ভালো কিছুই হয়নি। আমাকে 3 দিনের মধ্যে সব সত্য জানতে হবে। আমি শেহরানকে বাঁচাবো,
এবং তার পরীর কাছে ফিরিয়ে দেব। নাইম এবার রেগে গেল ভীষণ। সে উঠে দাঁড়িয়ে বলল, শেহরান শেহরান শেহারান, মাথা খারাপ করো না, যা বলার সেই তোমাকে বলবে। সাভার থানায় গিয়ে দেখা করে নিও, ওর হাতে বেশি সময় নেই। মুস্কানের হাত পা কাঁপতে লাগলো। না জানি শায়ের এখন কোন পরিস্থিতিতে আছে। পেশায় মুস্কান একজন সাংবাদিক। সেই সুবাদে দেশের বিভিন্ন স্থানে যায় তথ্য সংগ্রহ করার জন্য, যা পরবর্তীতে ওদের পত্রিকায় প্রকাশিত হয়। নূরনগরের পরিত্যক্ত জমিদার বাড়ির তথ্য সংগ্রহ করতে সে গত সপ্তাহে গিয়েছিল। মুস্কান জানতে পারে নাইম প্রায় 10 বছর আগে সেখানে গিয়েছিল। এজন্য মুস্কানের আগ্রহ বেশিই ছিল। তাই নিজের দলের সাথে অভিযানে নেমে পড়ে সে। সেখানে পরীর ঘরে একটা খাতা তার চোখে পড়ে। খাতাটা খুলে সে সোনালির লেখাগুলোর কিছুটা পড়েছিল, তবে সম্পূর্ণ পড়তে পারেনি। তাই খাতাটা লুকিয়ে সে নিয়ে এসেছে। শুধু সোনালি নয়, রূপালী এবং পরীর লেখাও আছে, যা সম্পূর্ণ পড়তে গিয়ে অসংখ্যবার চোখ মুছেছে সে। সে ভেবেছিল নাইম এই ঘটনার আংশিক জানে, কিন্তু সে ভুল। নাইমের কথা শুনে এখন সে বুঝতে পারছে নাইম নিজেও এই বিষয়ে জড়িত। ঘটনার সত্যতা যাচাই করার জন্য শায়েরের সাথে তার দেখা করা জরুরি। শায়ের ঠিক কতটা দোষী তা সে জানতে চায়। শোভন মুস্কানের কাছে এসে বলে, আম্মু, আমার ঘুম পেয়েছে। মুস্কান শোভনকে নিয়ে তার ঘরে গেল। খুব যত্নে শোভনকে ঘুম পড়িয়ে দিয়ে সে নিজ ঘরে ফিরে এলো। কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে নাইম। ঘুমায়নি সে। মুস্কান তার পাশে গিয়ে বসে। শোভন কে নাইম? হঠাৎই কারো গলার স্বর শুনে চমকে তাকায় নাইম। মুস্কানের দিকে সে তাকিয়ে থাকে। মুস্কান আবারও বলে, টিকুলি কি আমাদের শোভন? নাইম মাথা নাড়ল। শান্ত দৃষ্টি মুস্কানের। একটা মানুষ এত ভালোবাসতে পারে তা আমার ভাবনায় কখনো আসেনি নাইম। সোনালির জীবন দুর্বিষহভাবে কেটেছে, রূপালীরও তাই, কিন্তু পরি তার জীবনের সবচেয়ে সেরা মানুষটাকে পেয়েছে। এত নিখুঁত ভালোবাসা আমি এই প্রথম দেখেছি। নাইমের রাগ যেন কমে এলো। শায়েরের কথা শুনে সে নিজেকে ঠিক রাখতে পারবে তো? এই সেই পুরুষ যে কথা দ্বারা নারীর মন ভাঙতে সক্ষম, কিন্তু পরীর মন সে শুধু গড়েছে নতুনভাবে। আমার দেখা করা উচিত তার সাথে। নাইম বিপরীতে কথা বাড়ায় না। মুস্কান সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না। কখন সে শায়েরের সাথে দেখা করতে যাবে সেই আশায়। রাতটা যেন কয়েক যুগ মনে হচ্ছে তার কাছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটে সূর্যর আগমন ঘটল ধরণীতে। তৈরি হয়ে সে শোভনকে সাথে নিয়ে বের হলো। পথে শোভনকে স্কুলে দিয়ে আসবে, তারপর সাভার যাবে। নাইম নিজেও চেম্বারের জন্য বের হলো। মুস্কানকে দেখে সে বলল, শেহরানকে তোমার পরিচয় দিও, না হলে কিন্তু তোমাকে সে কিছুই বলবে না। কথা শেষ করে নাইম চলে গেল। মুস্কান শোভনকে নিয়ে স্কুলে দিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা হলো। এই সকালেও রাস্তায় জ্যাম। কর্মজীবীরা নিজ নিজ কর্মে বেরিয়ে পড়েছে। রোদের তাপে ঘেমে একাকার হয়ে সাভার থানায় পৌঁছল সে। একজন কনস্টেবলকে ডেকে জিজ্ঞাসা করল শায়েরের কথা। অপেক্ষা করতে বলে কনস্টেবল চলে গেল ভেতরে। মুস্কান বসে রইল। বেশ কিছুক্ষণ পর তার ডাক পড়ল। নিঃশব্দে সে অফিসারের কেবিনে প্রবেশ করল। মুস্কান বুঝতে পারে অফিসারের নাম নুরুজ্জামান শেখ। নেম প্লেট দেখে বুঝল সে। অফিসার হাতের ফাইল টেবিলে রেখে মুস্কানের দিকে তাকালো। আপনি কেন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাথে দেখা করতে চান? কি হয় সে আপনার? আসলে আমি একটা আর্টিকেল লিখতে চাইছি, যেটা নূরনগরের জমিদার বাড়ি নিয়ে। তো সেই বাড়ির সাথে শেহরানের সম্পর্ক আছে, তাই আমি তার সাথে দেখা করতে চাইছি। কিন্তু আমাদের তো অনুমতি নেই তার সাথে কারো দেখা করতে দেওয়ার। আমি একজন সাংবাদিক, তাই আপনাদের উচিত আমাকে আমার কাজটা করতে দেওয়া। না হলে জানেনই তো, নিউজ পেপারে ভুলভাল তথ্য ছাপাতে আমরা একদমই সময় নেই না।
হতে পারে কালকের ব্রেকিং নিউজ আপনাকে ঘিরেই হতে পারে। অফিসার হাসে। সত্যি এই সাংবাদিকদের কোনো তুলনা হয় না। বাড়িতে যদি চুলায় ভাত বসানো হয় তাহলে তারা সেটা খবরের কাগজে ফুটিয়ে প্লেটে পরিবেশন করে দিবে। তবে মুস্কান তার পূর্ব পরিচিত। কোনো এক ইন্টারভিউতে দেখা হয়েছিল তার, তাই তিনি বেশি কিছু বললেন না। মুস্কানকে নিয়ে চলল যে সেলে সায়েরকে রাখা হয়েছে। চোখের চশমাটা ঠিক করে চারিদিক দেখতে দেখতে সে নুরুজ্জামানের পিছন পিছন গেল। চলতে চলতে সে জিজ্ঞাসা করে, কি কারণে শেহরানের ফাঁসি হচ্ছে? জমিদার আফতাব, তার ভাই আখির, তাদের কয়েকজন কর্মচারী এবং আফতাবের কন্যা রূপালীকে হত্যার দায়ে তার ফাঁসি হচ্ছে। পা দুটো আপনা আপনি থেমে যায় মুস্কানের। মুস্কান আর কিছু জিজ্ঞাসা করে না। মনের সব প্রশ্ন সে সায়েরের জন্য সাজাতে লাগলো। সে আবারও হাঁটতে লাগলো। কয়েকটি গলি পেরিয়ে নুরুজ্জামান একটি সেলের সামনে এসে দাঁড়ালো, যেখানে আলো বাতাস কিছুই প্রবেশ করতে পারে না। ভ্যাপসা গন্ধ আসছে সেখানে। মুস্কানও সেখানেই দাঁড়ালো। নুরুজ্জামান লোহার শিকে হাত রেখে সায়েরকে ডাকে, শেহরান, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কিন্তু সে কোনো প্রকার সাড়া দিল না। নুরুজ্জামান কয়েকবার ডাকল, কিন্তু সায়ের আসলো না। দরজার তালা খোলা নিষিদ্ধ, তাই মুস্কানকে সে বলে উঠল, এর বেশি আমি কিছু করতে পারবো না। সায়ের ইচ্ছে হলে আসবে, না হলে নাই। তাহলে আপনি চলে যান, আমি সব সামলে নেব। নুরুজ্জামান থাকতে চাইলেন, কিন্তু মুস্কান তাতে বাধা দিল। অতঃপর তাকে বুঝিয়ে পাঠিয়ে দিল। মুস্কান অন্ধকারে শুধু সায়েরের অবয়ব দেখতে পারছে। সে নিম্নস্বরে বলল, দেখুন, আপনি আমাকে চিনবেন না। আমি মুস্কান, নাইমের স্ত্রী। আমি পরীর ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। দয়া করে সামনে আসুন, আপনার সাথে জরুরি কথা আছে। এবারও আশানুরূপ কোনো জবাব পেল না সে। হতাশ হয়ে মুস্কান দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লোহার শিকল টানার শব্দ পেল সে। দেখার চেষ্টা করল ভেতরের দৃশ্য। সায়ের এগিয়ে এসে শিকে হাত রাখে। মুস্কান অবাক চোখে সায়েরকে দেখে। এটা সেই প্রেমিক পুরুষ যে তার ভালোবাসার জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে প্রস্তুত। পুরো পৃথিবীকে পায়ে ঠেলে সে পরীর সামনে হাজির থাকে, যার কাছে পরীর সৌন্দর্যের থেকে পরীই ঊর্ধ্বে। মুস্কান ভাবতেও পারেনি সে এই পুরুষটির সামনে আসবে, তাও এত তাড়াতাড়ি। পরীর খাতায় লেখা তার মালি সাহেবের বর্ণনা মনে পড়ল মুস্কানের। সেই মায়াময় চেহারা, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট আখি যুগল, যা সুরমা দ্বারা এখনো বেষ্টিত। মুস্কান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে দেখতে লাগে সায়েরকে। লোহার শিকল দিয়ে আবৃত দেহখানা ধুলো বালিতে পরিবেষ্টিত। চুলগুলো উস্কো খুস্কো, মুখ ভর্তি দাড়ি। অদ্ভুত প্রাণীর মতো দেখাচ্ছে তাকে। সায়ের মুস্কানকে বলে, ডাক্তারবাবুর স্ত্রী বলেই আপনাকে একটুখানি দর্শন দিলাম, তবে এখন আপনি আসতে পারেন। মুস্কান বাধা দিয়ে বলে, দয়া করে যাবেন না। আমি পরীর খাতায় ওর লেখা পড়েছি। সব কিছু সেখানে লেখা নেই। সম্পূর্ণটা আপনিই ভালো বলতে পারবেন। আমি জানতে চাই, মুখ আগুনে ঝলসানোর পর কি হয়েছিল পরীর সাথে? পরিজনের খাতা আপনার কাছে? মুস্কান সায়েরের প্রশ্নের জবাব না দিয়ে বলে, শেহরান সায়ের, পরীর মালি সাহেব। কিন্তু শেহরানের পরিজন, সে এখন কোথায়? তার মালি সাহেবের এই অবস্থায় সে আসবে না। মৃদু হাসি সায়ের। মুস্কান সেই হাসির মর্মতা বুঝতে পারে না। এতক্ষণ চুপ থেকে সায়ের মুখ খোলে, পরিজনের ব্যাপারে কতটুকু জানেন আপনি? তাহলে সে কেন আপনার কাছে আসলো না? সে তো আমার কাছেই আছে, আমার অস্তিত্বে মিশে আছে। স্বয়ং আল্লাহ চায় না আমাকে পরিজনের থেকে আলাদা করতে। দুনিয়াতেই তো আপনারা আলাদা রয়েছেন। এখন তো আপনার কাছে পরি নেই। আবারও হাসে সায়ের, তবে তার এবারের হাসির প্রগাঢ়তা অনেক। সে বলে, হাসছেন যে?
আমরা দুনিয়াতে আলাদা নই, আমাদের দুনিয়াই আলাদা। নড়ে দাঁড়ায় মুস্কান। পরি ঠিকই বলেছে, এই পুরুষটির সাথে কথায় হার মানতে হবে। মানুষকে কথার জালে আটকাতে পারে সে। কেমন দুনিয়াতে আছেন আপনারা? একটা ছোট্ট দুনিয়া, যেখানে নেই কোনো বিশাল সাম্রাজ্য, নেই কোনো হিংস্রতা, যেখানে হবে না কোনো যুদ্ধ, রক্তারক্তি। থাকবে শুধু সেহেরান আর পরিজানের ভালোবাসার সংসার। ছোট্ট একটা কুটির থাকবে, যেখানে দিন শেষে ফিরে পরিজানের দর্শন পাবো আমি। একটা পবিত্র মুখের দর্শনের আশায় আমি যে সব সময় ছটফট করি। আমরা যে দুনিয়ায় বসবাস করছি তা এখন বারবার অপবিত্র হচ্ছে, সামনে আরও হবে। শুধু আমার পরিজানের দুনিয়াই পবিত্র। তাহলে বুঝুন আমাদের দুনিয়া কেমন আলাদা। অন্ধকার কুঠুরির সামনে মেঝেতে বসে আছে মুস্কান। তার দৃষ্টি চেকলে বন্ধি পুরুষটির দিকে। ধুলোবালি ওর গায়ে মাখছে, তবুও তার হুঁশ নেই। সে শায়রের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে আছে। শায়রের মুখটা দেখে বোঝা যাচ্ছে না আদেও সে সব বলবে কিনা। মুস্কান নিচু গলায় জিজ্ঞাসা করে, আপনি পরীকে খুব ভালোবাসেন তাই না? সেই ভালোবাসার সাথে কি এমন হয়েছিল? আপনি কি খুনগুলো সত্যিই করেছেন? একটা আওয়াজ যা আমার কানে সব সময় বাজে, একটা চেহারা যা আমার চোখে সব সময় ভাসে। একটা সময় ছিল যখন সেই মানুষটা আমার খুব কাছে ছিল, এখনো আছে। আমি চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই। দয়া করে বলুন না অতীতের সেই ঘটনা। আমি আপনাদের ভালোবাসার সাক্ষী হিসেবে থাকতে চাই। আমি আপনাকে সব বলবো, কিন্তু একটা কথা আপনাকে দিতে হবে। কাউকে কোনো দিন সত্যিটা বলতে পারবেন না আপনি। কথা দিলাম আমি কাউকে কিছু বলবো না, আপনি বলুন। শায়ের দৃষ্টি মেলে সামনের রং ওঠা কালচে দেওয়ালের দিকে তাকালো। কত যত্নহীনে এই দেওয়ালটা এরকম হয়েছে তা বেশ বুঝেছে সে। তার অতীতের মতো এই দেওয়ালের অতীতও যে ভালো কাটেনি। সে তার রংহীন অতীতে ডুব দিল। বৈঠকে হন্তদন্ত হয়ে আসলো সিরাজ। আফতাবের জরুরি তলবে তার আসতেই হলো। জমিদার বাড়িতে থাকাটা নিরাপদ মনে করে না সে। এখানে থাকলে নওশাদের মতো সেও গায়েব হয়ে যেতে পারে, কেননা এখনো পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি নওশাদের। প্রথমত সবাই ভেবেছিল পরীর ভয় সে জমিদার বাড়ি ত্যাগ করেছে, কিন্তু যখন সবাই জানতে পারে যে নওশাদ নিজ বাড়িতেও যায়নি, তখন সবার সন্দেহ বাড়ে। কাজটা কি পরী করেছে? তার যথাযথ প্রমাণ কেউই পায়নি। শায়ের যেহেতু রাতে পরীর সাথেই ছিল, সেহেতু পরীর দিকে আঙ্গুল তোলা অসম্ভব। শায়ের বাদেই ওরা গুরুত্বপূর্ণ সভা বসিয়েছে। শায়েরকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনাই করছে সবাই। সিরাজ গম্ভীর গলায় আফতাবকে বলে, এই মুহূর্তে শায়েরকে মারা কি ঠিক হবে? আমাদের মুখোশ খোলার হাতিয়ার কিন্তু একমাত্র শায়েরের কাছেই আছে। ও মরে গেলেও আমাদের কিন্তু জেলে যেতেই হবে। সেই ব্যবস্থা কিন্তু শায়ের করেই রেখেছে। আফতাব জবাব দিল না, বিধায় আখের বলে উঠল, পরেরটা পরে দেখা যাবে। শায়ের বেঁচে থাকলে আমরা পরীর হাতেই মরব। ভাই কথা বলেন আপনি। তা ঠিক, পরী এখন হিংস্র হয়ে উঠেছে। যাকে সামনে পাবে তাকেই থাবা মারবে। সিরাজ বলে উঠল, আর রূপালী? রূপালী আবার কি? সে পরীর মতো আমাদের মারতে আসবে না। মায়েদের সাথে ও বেঁচে থাকুক, কিন্তু যেদিন দেখব রূপালীও পরীর মতো, সেদিন সেও শেষ হবে। ওরা মেয়ে হয়ে যদি বাপকে মারতে চায়, তাহলে আমিও ওদের অস্তিত্ব রাখব না। জুম্মানকে কি করবেন ভাই? ও থাকুক বাগান বাড়িতে। যেদিনও পুরোপুরি সব কাজ শিখে যাবে, তখন না হয় আসবে। তাহলে আজকে শায়েরকে বাগান বাড়িতে নিয়ে যাই, তারপর না হয় মেরে ফেললাম। সিরাজ, তুমি শায়েরকে নিয়ে আজ রাতেই বাগান বাড়িতে যাবে, তারপর আমরা যাব। সভা ওখানেই শেষ হলো। তবে শায়ের জানতেই পারল না যে ওর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করা হয়েছে। তবে সব কথা শেফালির কানে চলে গেছে। পরীর আদেশে শেফালি সর্বদা বৈঠকে নজর রাখে, তাই সে খবরটা পরীকে জানিয়ে দিল।
খারাপ স্বামীকে বাঁচানোর জন্য পরি মরিয়া হয়ে উঠল। শেফালি তা বুঝতে পেরে বলল, আপনি সায়ের ভাইরে অনেক ভালোবাসেন, তাই না আফা? হ্যাঁ, খারাপ কাম করলেও কিন্তু আপনারে অনেক ভালোবাসে, এর লাইগাই আপনার এত টান। খুন করে সে পাপ করেছে শেফালি, কিন্তু এই পাপের ক্ষমা আল্লাহ করবেন যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেছেন, তুমি যদি বিচার করো তাহলে সে তার বিচার করবে না, এজন্য আমি তাকে শাস্তি দেব না। আমি চাই তার বিচার উপরওয়ালাই করুক, আমি শুধু তাকে ভালোবাসব। সেই ভালোবাসায় সে নিজেকে শুধরাবে। চলে যাওয়ার আগে পরি আবারও পিছন ফিরে বলে, আজকেও তোকে সব কাজ করতে হবে, পারবি তো? শেফালি মাথা নাড়ল। সে বুঝল আজকে ভয়ানক কিছু হতে চলেছে। পরি সায়েরকে বাঁচানোর জন্য কিছু তো একটা করবেই, কিন্তু তারপর পরির কি হবে তা ভেবেই ভয়ে আছে শেফালি। পরি রূপালীর ঘরে গেল। পিকুলকে নিয়ে বসে আছে সে। কাল বিলম্ব না করেই পরি বলে, সিরাজকে মারবে না আপা? আজকে সে সময় এসে গেছে। রূপালীর চেহারায় ভয় দেখতে পেল পরি। নওশাদকে মারার সময় ভয় পেয়েছিল, এখনো সেই ভয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি সে। পরি রূপালীর মনে রাগ জন্মানোর জন্য বলে, এত সহজে তাকে ছেড়ে দেবে? যে তোমাকে মিথ্যে ভালোবাসার জালে আটকিয়েছিল, যে তোমাকে সুশীলের হাতে তুলে দিয়েছিল, ভাবতে পারো সেদিন আমি না থাকলে তোমার কি হতো? কবিরকে তো আমি শেষ করেই দিয়েছি, এখন সিরাজকে তুমি ছেড়ে দিবে? রূপালীর মনে পড়ে গেল জঘন্য অতীতের কথা। পরি না থাকলে সেদিন সুশীল তার ইজ্জত হরণ করত, বেঁচে থাকতে পারত না সে। আর সিরাজ ওকে ধোকা দিয়েছে এ কথা মাথায় আসতেই রাগে জ্বলে ওঠে সে। রক্ত টক বগিয়ে ফুটতে থাকে সারা শরীরে। এত কিছুর পর সিরাজকে ছাড়া যাবে না, কিছুতেই না। পরির দিকে তাকিয়ে সে ইশারা করল। পরি মুচকি হেসে চলে গেল। সূর্য ডুবতেই সকল দিক থেকে সবাই তৈরি হতে লাগলো। ওদিকে আফতাব, আখির আর সিরাজ পরিকল্পনা করছে, আর এদিকে পরি সায়েরকে তলব করে এবং সায়ের সাথে সাথেই চলে আসে। তবে এবার পরি সায়েরকে সোনালির ঘরে নিয়ে যায়। সায়ের পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। পরি কাঠের চেয়ার টেনে সায়েরকে বসতে দিল। বসল সায়ের। এই ঘরেই নওশাদকে মেরেছি আমি। অবাক হলো না সায়ের? আপনি নওশাদকে মেরেছেন এটা আমি সেই রাতেই টের পেয়েছি। কিভাবে টের পেলেন? আমি তো সাবধানে ঠান্ডা মাথায় ওকে মারলাম। রক্তের গন্ধের সাথে যে আমি পরিচিত পরিজান। তাছাড়া সকালে শেফালি আর কুসুমকে উঠোন লেপতে দেখেই আমার সন্দেহ সত্যি হয়। ওরা রক্তের দাগ ঢাকতেই এটা করেছে। আপনি আমার চোখে কিছুই ফাঁকি দিতে পারবেন না। পরি হেসে সায়েরের দিকে এগিয়ে গেল। হাতে একটা দড়ি নিয়ে সায়েরের হাত চেয়ারের সাথে বাঁধতে বাঁধতে বলতে লাগলো, প্রথমে এভাবেই নওশাদকে চেয়ারের সাথে বেঁধেছিলাম, তারপর ওর মুখের ভেতর গামছা ঢুকিয়েছিলাম যাতে ও শব্দ না করতে পারে। তারপর ওর দুটো আঙ্গুল কেটেছিলাম। তারপর কি করলেন? পরি এবার সায়েরের পা দুটো বাঁধতে লাগলো। তারপর ওর বুকে ছুরি চালিয়েছিলাম। তারপর উঠোনের কোণে জীবিত পুঁতে দিয়েছি। আর তারপর আপনাকে অন্দরে ডেকেছি। আপনার বুদ্ধির তারিফ করতে হয়, তা এখন আমাকেও সেভাবে মারবেন নাকি? সায়েরের কথা শুনে হাসল পরি। গামছাটা হাতে নিয়ে বলল, না, আপনি এখানে চুপটি করে বসে থাকবেন, আর আমি বাগান বাড়িতে গিয়ে সিরাজকে মেরেই চলে আসব। কথাটা শোনা মাত্রই সায়েরের চেহারার ভাব ভঙ্গি বদলে গেল। সে বিনয়ের স্বরে বলে, ওখানে যাবেন না পরিজান, আপনার বিপদ হবে। আমার হাত খুলে দিন, দয়া করে যাবেন না। পরি সায়েরকে আর কথা বলতে দিল না। গামছা দিয়ে ওর মুখ বেঁধে দিল। মাথা নেড়ে সায়ের পরীকে যেতে নিষেধ করে বারবার, কিন্তু পরি সেসবে পাত্তা না দিয়ে দরজার ছিটকিনি তুলে দিয়ে চলে যায়। সায়ের ছটফট করছে ছড়া পাওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শক্ত করেই বেঁধেছে পরি। মুখ বাঁধা থাকায় কাউকে ডাকতেও পারছে না। নিজ কক্ষে গিয়ে পূর্বের ন্যায় পোশাক পরে নিল পরি। মুখটাও কাপড় দিয়ে ঢেকে নিল। রূপালীও পরির মতো পোশাকে নিজেকে তৈরি করেছে।
পরি কুসুমের হাতে ওর তলোয়ার দিয়ে অন্দরে ঢোকার দরজার সামনে দাঁড় করিয়ে দিল। যদি কেউ জবরদস্তি ভেতরে আসতে চায় তাকে যেন আঘাত করে। কুসুম জানে সে এটা করতে পারবে না, তবুও সাহস নিয়ে দাঁড়িয়ে রইল। রীতিমতো কাঁপতে লাগলো সে। রূপালী আর পরি ছাদে চলে গেল। আম গাছ বেয়ে দুজনেই মাটিতে নামলো। বাড়ির পিছন দিক দিয়ে দুজনে বেরিয়ে পড়ল বাগান বাড়ির উদ্দেশ্যে। বাগান বাড়িতে 4 জন রক্ষী আছে শুধু, আর সবগুলো জমিদার বাড়ি পাহারা দেয়। কারণটা অবশ্য পরি, কখন কি হয়ে যায় সেজন্য আফতাব এত পাহারার ব্যবস্থা করেছে। অন্ধকারের পথ ধরে জমিদার বাড়ির দিকে আসছে সিরাজ। পথে হুট করেই শেফালি এসে দাঁড়ালো। সিরাজ চমকে গেল শেফালিকে দেখে। সে বলে উঠল, তুই এত রাতে এখানে কি করস? একখান কথা আপনারে কইতে আইছি। নওশাদরে পড়িয়া পাই খুন করছে, আমি নিজের চোখে দেখছি। এ কথা আগে বললি না কেন? আর এখানে এসেছিস কেন তুই? পড়িয়াপার ডরে কয় নাই, বড় কর্তা আপনারে বাগান বাড়ি যাইতে কইছে। চায়ের ভাইরে নিয়ে হেরা বাগান বাড়িতে চইলা গেছে, তাই আমারে পাঠাইছে আপনারে খবর দিতে। আপনি অহনি যান। সিরাজ কিছুটা সন্দেহের দৃষ্টিতে শেফালির দিকে তাকাতেই সে বলে উঠল, আমি জানি না আপনারে কেন যাইতে কইছে, আমি গেলাম। দ্রুত পদে শেফালি প্রস্থান করল। সিরাজ ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল, ওরা আসতে দেরি, বিধায় হয়তো শায়েরকে নিয়ে ওনারা চলে গেছে। তাই সিরাজ বাগান বাড়ির পথ ধরে। কিন্তু আফতাব আর আখির যে এখনো সিরাজের অপেক্ষা করছে তা সিরাজ জানতেই পারল না। বাগান বাড়ির বাইরে 2 জন পাহারা দিচ্ছে। এমন সময় দূরের ঝোপের ভেতর থেকে শব্দ ভেসে আসে। কি হচ্ছে তা দেখার জন্য একজন সেখানে যায়। সাথে সাথেই তাকে টেনে ভেতরে নিয়ে গেল পরি আর রূপালী। মাথায় আঘাত করে জ্ঞানহীন করে দেয় এবং দড়ি দিয়ে বেঁধে দেয়। দ্বিতীয় জন প্রথম জনের খোঁজে যেতে তাকেও একই অবস্থা করে ফেলে। তারপর দুজনে একসাথে বাড়ির ভেতরে ঢোকে। পরি সাবধানে পা ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। সেই ঘরটাতে যায় যেখানে পরীকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে পরি অবাক হয়, কেননা সেখানে জুম্মান বসা। মাথা নিচু করে জুম্মান বসে আছে। একজন রক্ষী ওকে খাবার খাওয়ার জন্য বলছে, কিন্তু সে খাচ্ছে না। কাঁদছে আর বলছে সে মায়ের কাছে যাবে। বছর 13 ছেলেটা আর কি বুঝবে। পরি আর রাগ ধরে রাখতেই পারে না, হন হন করে ভেতরে ঢুকে পড়ল। পরীকে দেখে চমকে গেল লোকটা, তবে চিনতে পারে না। তবে জুম্মান ঠিকই চিনে ফেলে পরীকে। সে বলে, পরি আপা, আমারে এইখান থেকে নিয়ে যাও, আমি থাকবো না। লাঠি নিয়ে তেড়ে এলো লোকটা পরীর নাম শুনে। কিন্তু পরি কায়দা করে তার লাঠি কেড়ে নিল এবং তাকেই আঘাত করে বসল। কিন্তু পর মুহূর্তে পেছন থেকে কেউ পরীকে লাঠি দ্বারা আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ে সে। তাকিয়ে দেখে রক্ষী এসে পড়েছে। সে আবার পরীকে মারতে যাওয়ার আগেই তার রক্ত ছিটকে এসে পরীর মুখে পড়ে। কারণ রূপালী তাকে আঘাত করে বসেছে। বড় একটা ছুরি লোকটার পিঠে গেঁথে দিয়েছে। লোকটার সাথে সাথেই মাটিতে পড়ে ছটফট করতে থাকে। অন্যজন ভয় গুটিয়ে যায়। বুদ্ধি করে ওরা 4 জনকে কাবু করে ফেলেছে। এখন শুধু সিরাজ আসার পালা। এই যে শুনছেন, আপনাকেই বলছি, গপ্পবাসুর নিজের স্বাদ বদল করে আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধে 6:30টায় নিয়ে আসতে চলেছে শ্রী হেমেন্দ্র কুমার রায়ের বাড়ি বুড়ো বুট। আজ এই পর্যন্তই।